সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে এখানে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বলে দিছে। বিন্দু কিন্তু কি পি কিউ আর আর হচ্ছে কি টি, এই 4টা তোমার বিন্দু দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সৌজন্য সাপেক্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক আর হচ্ছে উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে আসবো আমরা আমাদের সমাধানের কোশ্চেনের। তো দেখো, প্রথমে এখানে বলছে ক নম্বর সমাধানে বলছে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার ঢাল বলে দিছে 2। ওকে, ঢালটা যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে আর এর মান কত। খুব সহজ একটা অঙ্ক। আমরা দেখো, আমরা যদি একটু করতে চাই, এই যে দেখো এখানে আমরা ঢাল নির্ণয়, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু ঢাল নির্ণয় সূত্র জানি। দেখো, ঢাল নির্ণয় সূত্রটা হচ্ছে কি বলতো, এই যে এখান থেকে আমরা দেখে নিব। এই যে দেখো, ঢাল ঢাল m ইকুয়ালস টু কি বলতো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কি বললাম? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে সেই ক্ষেত্রে দেখো y2 এটা হচ্ছে আমার ধরে x1, এটা আমি ধরে নিচ্ছি আমার y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো y2 মাইনাস y1 তার মানে কি এই পুরা r মাইনাস 2, r স্কোয়ার মাইনাস 2, এই পুরো ব্যাপারটাই কিন্তু y2। কেউ কিন্তু আবার ভুলেও এরকম করো না যে আর স্কোয়ারকে তুমি y2 ধরতেছো, মাইনাস 2 আলাদা না, এই পুরোটাই কিন্তু হচ্ছে y2 এর মান। তাহলে সেক্ষেত্রে দেখো এই অনুপাতে জাস্ট বিন্দুগুলো বসাইলে তুমি এমন একটা মান পাচ্ছ। দেখো, এই দেখো নিচে আবার -1 আসতেছে, তো -1 দিয়ে যদি কোনো উপরে যদি তুমি ভাগ করো তাহলে দেখো জাস্ট চিহ্নগুলো কি হয়ে যায় বলতো, পরিবর্তন হয়ে যায়। মাইনাস দিয়ে গুণ করলেও চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস দিয়ে ভাগ করলেও কি হয়ে যায় বলতো, যতগুলো সাইন আছে দেখো শুধুমাত্র পরিবর্তন হয়ে গেছে, দ্যাটস ইট। প্লাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস, দেখছো এতটুকু। এখন দেখো প্রশ্ন মতে আমি কি বলতে পারি, যে আমি যে মাত্র এত কষ্ট করে ঢাল বের করলাম, এই ঢালটার মানটা না দেওয়াই ছিল। কত দেওয়া ছিল বলতো? 2 দেওয়া ছিল। ঢাল ইকুয়ালস টু কত ছিল? 2। তাহলে সেক্ষেত্রে দেখো আমার শুধু জাস্ট প্রশ্ন মতে আমি এই মানটা ইকুয়ালস টু আমার যেই এই যে তোমার হচ্ছে প্রশ্নে যে ঢালটা দেওয়া ছিল দুটো কি সমান লিখতে পারি। তো সমান লিখে দেখো দুই পাশ থেকে 2 বাদ, 2 - 2 সবগুলো এক পাশে আনলাম। এরপরে অঙ্কের এরপর যে এসে আমি কী করতে পারি, এখান থেকে -1 কমন নিতে পারি। -1 এই লাইনটা এক্সট্রা আমি করে দিচ্ছি। দেখো -1টা কমন নাও। -1 কমন দিলে এখানে কি থাকবে বলতো, শুধু আর স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে -8 হয়ে যাবে। ঠিক আছে, 8r, মানে -1 কমন নিছি, সেই জন্য কি সবগুলো সাইন পরিবর্তন হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, কারণ তো জানোই যে -1 এখন যদি গুণ করে দাও তাহলে দেখো আগের লাইনটাই চলে আসবে, বুঝো তো না? ওকে, এখন দেখো -1 যদি বসে চলে যায় ভাগ হয়ে যাবে, কারণ গুণ আকারে আছে, যোগ বিয়োগ আকারে নেই, গুণ আকারে আছে। গুণ আকারে গেলে 0-র কাছে গেলে ভাগ হয়ে যাবে, তো 0-র সাথে যাই ভাগ হোক বা যাই গুণ হোক 0। আচ্ছা, এরপরে অঙ্কের আরেকটু সামনে গিয়ে দেখলাম যে হচ্ছে কি বলতো, এখানে এই যে r - 8 ইকুয়ালস টু কত বলতো, 0। -1 বসে চলে গেছে, সেই জন্য r স্কোয়ার -8 ইকুয়ালস টু 0 হয়েছে। এখান থেকে আমি আর কমন নিতে পারি। আর কমন নিয়ে দেখলাম অঙ্কের এই পর্যায়ে এসে আমি একটা কাজ করতে পারি, যে হয় যে ভাই আর তো গুণ অবস্থায় আছে, আপনি আর কে রাখেন, এই আরটাকে রেখে দেন, এই r - 8 এটা গুণ আকারে আছে, এটা যদি 0-র কাছে যায় তাহলে ভাগ হয়ে যাবে। 0-এর সাথে ভাগ হলে ওটা 0, যে ভাগ হলে 0, তাহলে একবার আসবে কি হয়, এই যে এই r ইকুয়ালস টু 0, এই দেখো হয় এই যে একবার r ইকুয়ালস টু 0, অথবা এই r - 8টাকে রাখো, এই যে r - 8টাকে রাখো, হ্যাঁ, এরপরে এই 8টাও তো গুণ অবস্থায় আছে, তাহলে ওইটাকেও বেশি পাঠাই দাও, তাহলে আর এই 0-র সাথে ভাগ হয়ে এই 8টাও 0 হয়ে যাবে। তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে কিন্তু তুমি দুইটা কাজই করতে পারো, হয় r ইকুয়ালস টু 0 অথবা r - 8 ইকুয়ালস টু 0। -8 পাশে চলে গেলে 8, দুইটাই কিন্তু r এর ভ্যালু, এভাবে কিন্তু আমাদের একটু কষ্ট করে ক্যালকুলেশন করে মানটা কিন্তু বের করে নিতে হবে, আর দুইটা মানে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আমাদের যদি এক্সট্রাভাবে কোনো শর্ত না বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে দুইটা মানে লিখব। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখি। খ নম্বরে কি বলছে দেখি, সহজ না কঠিন? আর চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে। ওফ, সহজ আছে। চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে। তো প্রকৃতি যদি তোমাকে নির্ণয় করতে হয়, যে চতুর্ভুজটা বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক না ট্রাপিজিয়াম কোনটা, এটাই তোমাকে বের করে দেখাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া, তাহলে যখনই চতুর্ভুজের কথা বলবে আমি বলেই দিছি যে বিন্দুগুলো আগে স্থাপন করে নিবা।
কষ্ট করে হলেও বিন্দুগুলো কি করবে বলো তো, ছক কাগজে স্থাপন করে নিবা। এই যে দেখো ছক কাগজে স্থাপন, এই যে আমি ধরলাম এটা হচ্ছে আমার হ্যাঁ ওয়াই অক্ষ, এটা আমি ধরে নিচ্ছি আমার এক্স অক্ষ, ঠিক আছে। যদি এটা বাঁকা হয় এটা একটু সোজা ধরে নিও, ঠিক আছে। আচ্ছা, এই যে লিখে ফেললাম আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা এটা এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার। বিন্দুগুলো এখন বসাই দিব, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। দেখো পি হচ্ছে -5,5 -5,5, তাহলে এক্স এর মান মাইনাস কোথায়, যে এদিকে না, এদিকে তো, তাই তো, এদিকে হচ্ছে -5 আর ওয়াই এর মান পজিটিভ কি বলো তো, একটু উপরে, যে উপরের দিকে, তাহলে -5,5 আমি ধরে নিচ্ছি এখানে হবে, হ্যাঁ -5,5। আর এটা কিন্তু মূল বিন্দু বলে এটাকে, যার স্থানাঙ্ক কত বলতো 0 0। মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়, অরিজিন থেকে ও আসছে, মূল বিন্দু ইংলিশ নাম হচ্ছে অরিজিন। ওকে, এরপরে তারপর কিউ বলছে -15, -5 এই দেখো এক্স এর মান মাইনাস এই পাশে, ওয়াই এর মান মাইনাস কি নিচে, তাহলে -15, -5 একটা হচ্ছে পি কিউ আর। আচ্ছা, এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে কিউ, এটা কিউ, তারপরে আর বিন্দুটা তোমার হচ্ছে দেখো 5, -5। ওকে, 5, -5 তাহলে এক্স এর মান পজিটিভ এখানে, ওয়াই এর মান নেগেটিভ নিচে, -5,5 ধরে নিচ্ছি, -5,5, ঠিক আছে। এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর। তাহলে টি বিন্দুটা কিন্তু আমরা জানি, টি বিন্দুটা কি ছিল বলতো 15,5। এই যে বিন্দুগুলা বসাই ফেলছি। এখন বুঝতে হবে যে ভাই বিন্দুগুলো এত কষ্ট করে আপনি কেন বসালেন। বসানোতে আমার যে একটা লাভ হয়েছে সেটা হচ্ছে কি, দেখো আমি বিপরীত বাহুগুলো কিন্তু ক্লিয়ার জানি, দেখছো বিপরীত বাহুগুলা। হয়তো তুমি বলতে পারো যে ভাই বর্গ আর হচ্ছে রম্বসে তো সবগুলো বাহুই সমান, হ্যাঁ দেখি না সবগুলো বাহু কি সমান আসে, আগে বিপরীত বাহুগুলো তো ক্লিয়ার হই, যে যদি আমাদের সামান্তরিক বা আয়ত হয়েছে তাহলে তো আমার বিপরীত বাহু লাগবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দেখতে হবে ব্যাপারটা, যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখো এখানকার এই যে পি কিউ, দেখো পি কিউ এর বিপরীত বাহু কি বলো তো টি আর। তো দেখতে হবে যে পি কিউ আর টি আর সমান আসতেছে কিনা, সবগুলো সমান আসে তাহলে তো চলে আসলো বর্গ বা রম্বসের দিকে চলে যাবো। কিন্তু যে বিপরীত বাহুগুলো সমান আসে তাহলে ভাববো কি সামান্তরিক না হয় আয়ত। তাহলে এরপরে কি বলো তো পিটি দেখবো, পি যেটাই বলো একই, এখান থেকে এতটুকু দূরত্ব যা, এই দূরত্ব থেকে এটা একই পিটি। এরপরে আবার দেখবো কি বলতো তোমার হচ্ছে টি আর, না পিটি আর হচ্ছে কিউ আর বা আর কিউ যেটাই বলো, এই বাহুগুলো আগে বের করতে হবে। হ্যাঁ, এখন বাহুগুলা হচ্ছে কি বলতো, যে পি আর টি বিন্দুর দূরত্বই কি পিটি বাহু না। তার দূরত্ব নির্ণয় সূত্রটা হচ্ছে কি, যে দেখো এখান থেকে আমরা হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমরা অলরেডি দেখো এই সলিউশন এখানে চলে আসছি। তো এটা জাস্ট সূত্র একটা ব্যবহার করছে, x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার। তার মানে প্রথমে কি এক্স এর পার্থক্যটা, মানে দুইটা এক্স এর মানকে আমি বিয়োগ করব, প্রথম দুই মানটা, তারপর বর্গ করব, তারপর ঠিক একই কি বলো তো ওয়াই এর মানটাকে বিয়োগ করব, তারপর ওয়াই এর মানটা বিয়োগ করে বর্গ করে যদি যোগ করে দিতে পারি তাহলেই সেক্ষেত্রে যে মানটা আসবে সেটাকে বর্গমূল করে দিলেই উত্তর। এক্স এর পার্থক্য, ওয়াই এর পার্থক্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে পি কিউ আসছে, এটা কিন্তু চলে যাবে, তোমরা এটা দেখে নাও। পি কিউ বাহু আসছে আমার হচ্ছে 10√2, একটু ক্যালকুলেশন করে 10√2 আসছে, ঠিক আছে। আচ্ছা, যারা ধরো 10√2টা এই পর্যন্ত আসতে পারবা না বা ম্যানুয়ালি জানতে চাচ্ছ তাদের জন্য একটু বলি। ধরো এই লাইনটা আমি একটু করে দেখাই তোমাদের জন্য, এই লাইনটাই একটু করে দেখাই। দেখো 10 স্কোয়ার করলে 100, এখানেও 100, তাহলে টোটাল কত আসলো বলো তো 200 আসলো, তাই তো 200। এই 200কে এইভাবে লেখা যায় বলো তো, যে তোমার 100 × 2 লেখা যায়। একটু দেখো 100 × 2 লেখা যায় কেন, কারণ কি 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বলতে বোঝাচ্ছি যে ভাইয়া যেই সংখ্যাগুলা অপর একটা সংখ্যার বর্গ, যেমন 81 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটা 9 এর বর্গ। তারপরে দেখো 9 আবার কি 3 এর বর্গ, তাহলে 9ও একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 3 মানে কোনো নাম্বারকে বর্গ করে তুমি কিন্তু 3 পাও না, তাহলে 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এখন পূর্ণবর্গ সংখ্যা হলে লাভ কি হয়, কারণ দেখো এটা একটা কাটাকাটি চলে যায়। দেখো তুমি এখানে চাইলে কিন্তু এই যে 100 যদি রুট করো তাহলে কত হয় বলো তো 10 হয়,
কারণ 10কে বর্গ করলে কত আসে বলো তো 100 আসে। তাহলে কি 100 পূর্ণবর্গ সংখ্যা না? তাহলে সেই ক্ষেত্রে যখন রুটটা 10-এর উপরে পড়বে তখন হয়ে যাবে কি 10, আর যখন 2 এর উপর পড়বে তখন কি 10√2। এখানে অবশ্যই একক দিতে হবে, একক যদি না দেয় তাহলে কিন্তু নাম্বার কাটা চলে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে এই ছোটো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। খুবই দুঃখিত বন্ধুরা, এখানে তোমার হচ্ছে একটু ক্যালকুলেশন মিস্টেক ছিল। ওকে, এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন মিস্টেক, এটা প্রিন্টিং মিস্টেক আসলে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে তোমার দেখো এটা 20 স্কোয়ার আর রুটে তোমার হচ্ছে কাটাকাটি গেলে এখানে কি 20 একক কি হয়, কিন্তু এটা মনে হয় 12 একক দেওয়া ছিল। তো পরবর্তী তোমাদের হচ্ছে যে তোমাদের কাছে যে বইটা চলে আসবে সেই বইয়ে তোমাদের অবশ্যই ওটা সমাধান করে দেওয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, খুবই দুঃখিত। এখানে দেখো তাহলে কেউ হচ্ছে কনফিউজ হয়ে যাও না যে ভাই দেখো এটা 20 এককই আসবে, 12 একক আসবে না, 20 এককই আসবে। দেখো কিউ আর আমরা চেয়েছিলাম কি বলতো, এই যে কিউ আর, এই দেখো আমাদের হচ্ছে এই যে কিউ আর আরটা আর পি আর টি সমান কিনা। তো দেখলাম যে তোমার হচ্ছে দেখো এখানে কিউ আর হচ্ছে 20 একক আসছে, আবার হচ্ছে কি বলতো এই যে দেখো এখানকার এই যে পি আর, এটাও পি আর না, এই যে দেখো টিপি। হ্যাঁ, এই যে দেখো হয়ে গেল এই যে টিপি বলো পিটি বলো যেটাই বলো একই। ঠিক আছে, তাহলে এটাও যেহেতু সমান চলে আসছে তাহলে সেক্ষেত্রে এটা হয় সামান্তরিক, এটা আর তোমার বর্গ বা রম্বসের দিকে যাবে না, এটা হয় সামান্তরিক না হয় হচ্ছে কি বলতো তোমার আয়ত, সামান্তরিক না হয় আয়ত। তো এটা আমি কিভাবে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সামান্তরিক না আয়ত, সেটা হচ্ছে কি যে কর্ণগুলা। এখন আমার এই কর্ণের দূরত্বগুলো বের করতে হবে। সেম ওয়েতে একটু দেখো এই যে কর্ণের দূরত্বগুলা, এই যে দেখো এই একটা কর্ণ, এই একটা কর্ণ নাম কি পি আর, এই একটা কর্ণ কিউটি। এখন এই যে কর্ণের দূরত্বটা বের করে দেখাইতে হবে। আর যদি আমি দূরত্ব বের করে দেখি যে কর্ণগুলো সমান চলে আসছে তাহলে এটা একটা আয়ত, যদি কর্ণ সমান না আসে তাহলে সামান্তরিক। কর্ণ যদি সমান আসে তাহলে আয়ত, কর্ণ সমান না আসলে সামান্তরিক। তো আমরা দেখলাম যে আমাদের কর্ণগুলো সমান আসে নাই, একটা আসছে হচ্ছে তোমার 10√2 আর একটা আসছে 10√10, তাহলে দুইটা কিন্তু আলাদা মান। তোমরা যদি কনফিউজ হয়ে যাও তাহলে অবশ্যই ক্যালকুলেটর বসায় দেখবা, 10√2 বসায় দেখবা, তাহলে দেখো কর্ণগুলো সমান আসে না, তাহলে অবশ্যই এইটা কি হবে বলতো একটা সামান্তরিক হবে, সুদূরবস্তু একটি সামান্তরিক। আশা করি বন্ধুরা তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে চলে যাব। দেখো বন্ধুরা এখানে হচ্ছে গ নম্বর যেটা বলা হয়েছে যে বলছে চতুর্ভুজটির যে অংশ, চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে চতুর্ভুজের যে অংশটুকু প্রথম চতুর্ভাগে পড়ছে তার ক্ষেত্রফল আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা ব্যাপারটা কেমন দাঁড়ায়, এটা হচ্ছে দেখো আমি হচ্ছে চতুর্ভাগে, এই যে দেখো এটা হলো চতুর্ভাগ দেখার আগে তোমার হচ্ছে একটু বলে নিই, এখানে তোমার হচ্ছে ক্ষয়ে একটু ভুল ছিল, সেটা হচ্ছে বিন্দুগুলো বসানো ঠিক ছিল কিন্তু এখানে মান বসানোতে আমি মনে হয় -5টা আগে দিয়ে দিয়েছিলাম। তো এটা তোমরা কিন্তু একটু বুঝে নিও। ওকে, তোমরা এই ছোট্ট বিষয়টা তোমরা একটু খেয়াল রাখো, আর সবসময় হচ্ছে একটু অ্যাটেন্টিভলি এই মানগুলো বসানোর চেষ্টা করো যেন ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা দেখি এই যে দেখো চতুর্ভাগটা আবার কিভাবে হিসাব হয়। দেখো চতুর্ভাগের হিসাবটা যেভাবে হয় সেটা হচ্ছে লক্ষ্য করে দেখো, এই দেখো ঘড়িকাঁটা বিপরীত দিকে ঘুরে, দেখো এইভাবে ঘুরে, তাহলে কি আমার হাতের বাম দিকে প্রথমে কি এই যে এইটা 1, তারপরে এইদিকে কি 2 আসতেছে, তারপরে এইদিকে কি আসতেছে 3, তারপরে কি বলতো 4, এই যে 1 2 3 4, তাহলে এটাকে বলে হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে যে প্রথম চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে সেটা যদি আমরা একটু চোখের সামনে দেখতে চাই স্পষ্ট করে তাহলে ব্যাপারটা একটু দেখো, এই যে এরকম একটা হবে, দেখো এই যে এতটুকু ডট ডট দিয়ে, এটা তোমাদের পরীক্ষা হলে দেখাইতে হবে ব্যাপারটা এমন না, শুধু জাস্ট তোমাদের চোখের সামনে যেন পড়ে সেই ব্যাপারটা মাথায় রেখে আমি একটু চেষ্টা করলাম যেন তোমরা দেখতে পারো আর কি। এই দেখো ফোটা দেয়, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তো যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে অবশ্যই কি শীর্ষবিন্দুগুলো জানা লাগবে। এখন তুমি বলো তুমি কি শীর্ষবিন্দুগুলো জানো? এই দেখো এই যে শীর্ষবিন্দুগুলো, দুইটা বিন্দু জানো মনে হয়, দেখো টি বিন্দুটা জানো, কিন্তু টি বিন্দু জানো আর হচ্ছে ও বিন্দু জানো, কারণ ও মূল বিন্দু 0,0। এখন তোমাকে বের করতে হবে যে এই বিন্দু এই যে এই বিন্দুটা এই বিন্দুটা কীভাবে, খুবই সহজ ভাইয়া, খুবই সহজ। কি দেখো তো ভাই যে টি আর আর এটা হচ্ছে একটা রেখাংশ মানে কি একটা বৃহৎ একটা সরলরেখার একটা অংশ হচ্ছে রেখাংশ। তো সরলরেখা এটা খুব সুন্দর একটা ব্যাপার যে সরলরেখার যে সমীকরণটা আসে না, ধরো আমি টি আর একটা সরলরেখা, একটা মহাসরলরেখা, হ্যাঁ মহাসরলরেখার টি আর আর হচ্ছে একটা বিন্দু, দুইটা বিন্দু,
এই যে এই সরলরেখার যে সমীকরণটা পাওয়া যায় না দুইটা বিন্দু দিয়ে, এই রেখাংশের জন্য একই সরলরেখা মানে সমীকরণ হয়, একই সমীকরণ হয়। এরা দুজন কি করে বলতে হবে, একই সমীকরণ শেয়ার করে। মানে টি আর সরলরেখার সমীকরণ যা, টি আর রেখাংশের সমীকরণ কি বলতো, একই। সরলরেখার সমীকরণ কখনোই ভিন্ন আসবে না। তারপর তুমি ভেবো না যে ভাইয়া যে আপনি তো টি আর আর দূরত্ব বের করা যায়, এদের তো সরলরেখার সমীকরণ বের করব, তো সরলরেখার সমীকরণ আর হচ্ছে এখানে রেখাংশ, এটা সমীকরণ কি এক হবে কিনা? সমীকরণ কিন্তু সবসময় একই হবে ভাইয়া। সমীকরণটা আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে, কেন কষ্ট করে বের করব? দেখো ভাই, কারণটা হচ্ছে এই যে দেখো, কারণটা আর কিছু না ভাইয়া, এই বিন্দুটা জানতে চাচ্ছি তো এটা এক্স অক্ষকে ছেদ করছে। তোমার সমীকরণে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে না, এক্স আর ওয়াই এর জায়গায় ওই যে এক্স যে চলক আকারে থাকে, ওয়াই যে চলক আকারে থাকে, তো এখানে না সেই দেখো এক্স অক্ষের না, যে এক্স অক্ষ, এই এক্স অক্ষকে যখন ছেদ করছে ওর ওয়াইয়ের মানটা তুমি জানো, ওর ওয়াইয়ের মান তুমি জানো যে ভাইয়া এক্স অক্ষকে যখন ছেদ করে ওয়াইয়ের মান কত হয়, 0। ওই ছেদবিন্দুতে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু এক্স অক্ষের উপরে আসে, ওর ওয়াইয়ের মানটা আমি জানি ভাইয়া 0 হয়, ওয়াইয়ের মানটা আমি জানি 0 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি সমীকরণ বের করলে কি ওইখান থেকে এক্স এর মান 0 বসালে, সরি ওয়াইয়ের মান 0 বসালে কি এক্স এর মান পাবো না, মান কিন্তু পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে এখানে এটা দেখো ওয়াই অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে। তো আমরা যদি কোনোভাবে বের করতে পারি যে তোমার এটা সমীকরণটা কি, হ্যাঁ সমীকরণটা, সেই সমীকরণটা ওয়াই অক্ষকে ছেদ করলে তোমার এই যে জানো ছেদে বিন্দুতে এক্স এর মান কত হয় বলো তো, 0। এটা বা 0 না, এটা মান বের করতে হবে। তাহলে ওয়াই অক্ষের উপর যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে, সেই বিন্দুর স্থানাঙ্কে এক্স এর মান কত হবে বলতো, 0। মানে এক্স অক্ষের মানটা কত হবে, 0 হবে। আর এখানে ওয়াই অক্ষের মানটা কত হবে বলতো, 0 হবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন তোমাকে এখানে এক্স এর মান বের করতে হবে, এখানে ওয়াই এর মান, শেষ। আর দুটো কিন্তু আলাদা আলাদা সরলরেখা, দেখছো আলাদা আলাদা সরলরেখা, আলাদা আলাদা রেখাংশ, এটাও কিন্তু খেয়াল রেখো, ভুলে যেও না। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে আমি এই যে দেখো টি আর সমীকরণটা বের করি। সমীকরণ না বের করলে তো হবে না, টি আর আর সমীকরণ। এখন দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র আমরা জানি, y মাইনাস y1 y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 x1 মাইনাস x2। এখানে একটু ধরে নাও, এটাকে ধরে নাও x1, এটাকে ধরে নাও y1, এটাকে ধরে নাও x2, এটাকে ধরে নাও y2। ঠিক আছে, এটা তোমরা ছোট্ট করে দরকার হয় তোমার পেন্সিল দিয়ে হোক বা তোমার একটু কলম দিয়ে ছোটো করে উপরে লিখে নিলে তাই তোমার জন্য বিন্দুগুলো বসানো ইজি হয়ে যাবে। জাস্ট দেখে দেখে বসাই দিবা। ওয়াই মাইনাস কত, ওয়াই ওয়ান কত বুঝছে আমাদের 5 মাইনাস কত বলতো x2 কত, 5 হবে, হ্যাঁ x2 কত 5, আচ্ছা x2 না, এটা তো y2 বসাচ্ছি, y2 কত -5, হ্যাঁ হ্যাঁ -5, এটা কিন্তু -5 দিতে হবে, -5। আবার x মাইনাস, এখানে কিন্তু x মানে x অক্ষ, y মানে y অক্ষ, চলক আকারে থাকবে কিন্তু, হ্যাঁ চেঞ্জ হবে না। ওই x1 y1 এর মান বসবে, x1 কত 15, তারপরে কি 15 মাইনাস 5, শেষ। তাহলে সূত্রের কাজ শেষ, সূত্র আমাদের হচ্ছে এখন আর দরকার হচ্ছে না, আমরা হচ্ছে সমীকরণ এখানে লিখে দিব, এটা বাদ। তাহলে যে সমীকরণ, হ্যাঁ সমীকরণটা এখানেই শেষ না, আমাদের কিন্তু এখনো ক্যালকুলেশন বাকি, তো ক্যালকুলেশনে কিন্তু করতে হবে আমাদের। ক্যালকুলেশন কত আসবে একটু দেখবো, y মাইনাস 5, এটা কিন্তু বা সাইন, বা অর ইংলিশে যেটা বলে সেটা সাইন, কারণ একসাথে তোমার দুইটা ইজ ইকুয়াল টু বসানো সম্ভব না, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা কত আসবে 10, আর এটাও এখানে 10, x মাইনাস 15, দুই পাশ থেকে 10 বাদ, তাহলে ওদের y মাইনাস 5 ইকুয়ালস টু x মাইনাস 15, সবগুলো সাইড চেঞ্জ পাশে করে দিই, তাহলে x মাইনাস 15 y আর হচ্ছে প্লাস 5, এটা করলে কত হবে, একটু সুন্দর মতন সাজায় লিখবো, এক্স এরটা আগে লিখবো, এক্সটাকে আগে, তারপর একটু y, তারপরে কি -15 থেকে 5 গেলে -10 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। কোন সরলরেখার সমীকরণ? এই যে তোমার হচ্ছে টি আর আর সরলরেখার সমীকরণ, টি আর আর সরলরেখার সমীকরণ, মনে রেখো কিন্তু, ঠিক আছে টি আর। বাকি আমি ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, এখন আমার লাগবে শুধুমাত্র এই সরলরেখাটা, সরলরেখার সমীকরণটা আসলে টি আর আর, টি আর সমীকরণ, ঠিক আছে টি আর সমীকরণ। এখন টি আর সমীকরণটা কি করছে বলো তো, ওই যে এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে, এটা নাম দিতে পারি আমি এ,
এটার নাম দিলাম আমি এ, আর এটার নাম দিয়ে দিলাম আমি বি। ওকে, তাহলে এটা ক্ষেত্রফল এখন আমাকে বের করতে হবে। একটা নাম দিচ্ছি এ, একটা নাম বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কাজ হচ্ছে কি, টি আর সমীকরণটা, তাহলে এই সমীকরণ, এই টি আর সমীকরণ কি করছে বলো তো ভাইয়া? এটা একটু বেশি ঘিচিবিচি হয়ে গেছে। টি আর সমীকরণটা এই যে এই সরলরেখাটি, ঠিক আছে, এই সরলরেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলে, সরলরেখাটি হ্যাঁ যেটা লিখে নিব, ওকে, সরল রেখাটি এক্স অক্ষকে কি বিন্দু ছেদ করছে? এ বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে কার মান 0 বলো তো? ছেদবিন্দু মানে যেই বিন্দু, এই যে ছেদ করছে যে সেই বিন্দু, ছেদবিন্দুতে ওয়াইয়ের মান কত হয়? 0 হয়। ওয়াইয়ের মান 0। এখন এই 0টা কি করবো? পাশে নিয়ে যাবো না, এটা কিন্তু অবশ্যই যে দেখো সমীকরণটাতে বসাই দিব। ওয়াইয়ের জায়গায় 0, যে ছেদ করছে তারাই বসাই দিব। তুই ছেদ করছিস তোর, তুই নে 0 মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত বলো তো? 10। এক্স ইকুয়ালস টু 10, তাহলে কিন্তু আমরা এই যে দেখো এক্স এর মান পেয়ে গেছি, দেখো 10, ঠিক আছে। তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? 10,0। এখন ঠিক একই রকম আমার হচ্ছে এই যে তোমার হচ্ছে একই সূত্র ব্যবহার করে এই যে দেখো তোমার এই টি আর হচ্ছে এটা মনে হয় পি ছিল, হ্যাঁ টিপি, হ্যাঁ টিপি বা পিটি যেটাই বলো না কেন, পিটি সমীকরণটা তোমাকে বের করতে হবে। বের করে ওই সমীকরণটা কি এবার ওয়াই অক্ষকে ছেদ করবে। ওকে, তাহলে আমরা সমীকরণটা বের করে ফেলি। তাহলে এখন আমাদের নতুন এক্স, এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে তোমার নতুন x2 y2। দেখো সূত্রে জাস্ট মানটা বসাই দিছি। তাহলে সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে y - 5, 5 - 5 0 হবে। ওকে, তো এই 0টা কিন্তু তোমরা ভুল বুঝো না যে ভাইয়া 0 তার মানে তো 0 দিয়ে ভাগ করলে 10 সংখ্যায়িত হয়ে যায় না, এই ক্যালকুলেশনটা এখনও এইভাবে শেষ হয় নাই। এটা এইভাবেই থাকবে 0 আর হচ্ছে এটা 20, এটা হবে x - 15। এখন অঙ্কের পর্যায়ে এসে আমরা কি করি? আর গুণ করি। তো আর গুণ করলে এটা কত হচ্ছে বলো তো? 20y মাইনাস কত? 5 × 100, তাই তো 100। আর 0-র সাথে এটা মাল্টিপ্লাই হলে দেখো এটা নিচেরটার সাথে কি এটা উপরটা গুণ হবে না, মাল্টিপ্লাই হলে এটা 0। তাহলে সেই ক্ষেত্রে এটা কত আসবে? 20y = 100, y = 5। তাহলে y = 5 চলে আসলো। এখন তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে ভাই y = 5 এটাও কি একটা সরলরেখার সমীকরণ? এটা কেমন সরলরেখার সমীকরণ? ওকে, তো এইটা সম্পর্কে তোমরা একটু দেখো। y = 5 যদি এটা কিন্তু এখানকার পার্ট না, বা এটা যে তোমাদের হচ্ছে জানতেই হবে এইটা সমাধান করতে হলে, ব্যাপারটা মোটো এমন না। তোমরা শুধুমাত্র যারা জানতে যাচ্ছ, যারা শিখতে যাচ্ছ, শুধুমাত্র তাদের জন্য। তোমরা একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, y = 5 এই ধরনের এটাকে আমি যদি এইভাবে লিখি, এই যে দেখো এটা কিন্তু মোটো অঙ্কের পার্ট না, সলিউশনের পার্ট না, জাস্ট তোমরা যারা শিখতে যাচ্ছ, জানতে যাচ্ছ যে এটা কেমনভাবে হয়, শুধুমাত্র তাদের জন্য আমি জাস্ট বলতেছি। দেখো এটা আমি ধরে নিলাম এটা এক্স, এটা ওয়াই, আমরা জানি বিন্দুর স্থানাঙ্কগুলো এইভাবে আমরা বসাই। তো এই সমীকরণটাকে আমি যদি এইভাবে লিখি 0 × x + 5, তাহলে আমি কিন্তু লিখতে পারি 0 × x + 5, কারণ দেখো 0-র সাথে এই এক্স মাল্টিপ্লাই করলে 0ই হয়, তাহলে এটা আর এটা একই কথা। কিন্তু এখন দেখো এক্স এর মান যদি 1 হয়, তাহলে দেখো ওয়াই এর মান কত আসে? 5। দেখছো এক্স এর মান যদি 1 বসাও, 0-র সাথে মাল্টিপ্লাই হলে এটা 5 হয়ে যাবে। তবে এক্স এর মান 2 হলে এটা 5, এক্স এর মান তোমার হচ্ছে -1 হলেও এটা 5, -2 বসালেও কি 5ই আসবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার সরলরেখার সমীকরণটা বা সরলরেখাটা দেখতে দেখো এমন হয়, দেখো দেখো এটা আমার ধরে নিলাম এক্স অক্ষ, এটা আমি ধরে নিচ্ছি আমার ওয়াই অক্ষ। তাহলে যখন এক্স এর মান 1, ওয়াই এর মান কত? 5, তাহলে এখানে ধরে নিলাম। যখন এক্স এর মান 2, ওয়াই এর মান কত? 5, তাও আমি এখানে ধরে নিতে পারি। এক্স এর মান -1 হলে 5, এক্স এর মান -2 হলেও কি 5, তার মানে যাই আসুক না কেন এক্স ওয়াই এর মানটা কি থাকবে? 5ই থাকবে। এবার এটাকে যোগ করে দাও, দেখো যোগ করে দাও, সুন্দরভাবে যোগ করে দাও, তাহলে দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা তুমি পেয়ে যাবে। দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। আঁকাটা যদি সুন্দর না হয়, তোমরা হচ্ছে সুন্দরভাবে নিজেরাই একটু বসায় দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কি আসবে বলো তো? এক্স অক্ষের সমান্তরাল। এটা একটু বেশি ঢেউ হয়ে গেল। ওকে, নিজেরাই দেখতে পারবে যেটা এক্স অক্ষের সমান্তরাল আসতেছে। তাহলে এরকমও কিন্তু সরলরেখা হয় যেটা পুরো এক্স অক্ষের সমান্তরাল। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে y = 5 হলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক একই রকম দেখো y = 5 আমি ধরে নিলাম এক্স অক্ষের সমান্তরাল। ঠিক একই রকম যদি এমন হইতো যে x = সামথিং দেওয়া থাকতো, তাহলে দেখো সেটা y অক্ষের সমান্তরাল আসতেছে, সেটা দেখতা y অক্ষের সমান্তরাল আসতেছে। ধরো x = 5 হলে এটা এমন হইতো দেখতে ব্যাপারটা।
ক্লিয়ার? তাহলে এরকমও কিন্তু সরলরেখার সমীকরণ হয়। কিভাবে হয়, কেন হয়, সেটাও আমি দেখাই দিচ্ছি, দেখাই দিয়েছি অলরেডি। ওকে, তাহলে y = 5। দেখো যে আমাদের সরলরেখা, এই দেখো এটা আছে না, এটা দেখো x অক্ষের সমান্তরাল লাগতেছে, দেখছো যে পিটা x অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে y = 5 হলে এখন আমার ছেদবিন্দু বের করতে হবে। এটার আবার খুব সুন্দর একটা ব্যাপার আছে। y = 5 যদি এমন হয় না, তাহলে এই দেখো এই পুরো সরলরেখাটাতে দেখো যে আগে যেটা ছিল, আমি এটা আবার যাই, এই দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কি y এর মান 5 না? এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে y এর মান কত বলো তো? 5 ছিল। ঠিক একই রকম এইখানেও দেখো প্রত্যেকটা বিন্দুতে কি দেখো y এর মান 5ই হবে, y এর মানটা 5ই হবে। ঠিক আছে, তার মানে এইখানেও কি হচ্ছে বলতো? 5। এখানেও y এর মান কি 5 ছাড়া অন্য কোনো কিছু হবে না। x এর মান চেঞ্জ হচ্ছে, y এর মানটা কি থাকবে বলতো? 5ই থাকবে। তাহলে সেক্ষেত্রে এটা জাস্ট লিখে দিব যে সরলরেখাটি y অক্ষকে ছেদ করলে, এই দেখো এই সরলরেখাটি y অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে x এর মান কত হয় বলো তো? 0। x এর মানটা কত হবে? 0। তাহলে অতএব b বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে? অতএব b, এখানে আর ছেদ করে আর মান বসানো লাগবে না, b বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে x এর মান 0 আর y এর মানটা কত বলো তো? 5। এখানে আবার ভাইবো না যে ভাই যেটা প্রথমে আসে সেটাই কি প্রথমে বসে, না, সবসময় x এর মানটা আগে হয়, y এর মানটা কি হয় বলতো? পরে। তাহলে x এর মান 0, y এর মান 5। দেখো a বিন্দু পাইলাম, b বিন্দু পাইলাম, এখন আর আমাকে কি আটকায়? ক্ষেত্রফল বের করাতে। ক্ষেত্রফল বের করার নিয়মটা জানি কি? আচ্ছা, b বিন্দুটা দেখে নাও কিন্তু 0,5 এই যেখানে, আচ্ছা দেখো উপরেই আছে। তাহলে এখন আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল, এই যে দেখছো ক্ষেত্রফল, এতটুকু পোর্শনের ক্ষেত্রফলটা আমাকে বের করে দেখাতে হবে। তাহলে বাকিটুকু সব বাদ দিব, আমি শুধু জাস্ট এতটুকুর ক্ষেত্রফল বের করবো এখন, সব বাদ। ওকে বন্ধুরা, তাহলে সবগুলো চলে গেল। এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হলে দেখো আমার হচ্ছে ও, দেখো ঘড়ি কাঁটা বিপরীত দিকে, আমি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে দেখো এরকম হচ্ছে একটা চতুর্ভুজ পাচ্ছি, ও এ টি, তারপরে হচ্ছে বি, এটারই আমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। টি বি, দেখো দেখে নাও কিন্তু, হ্যাঁ এটা ওই টি বি। এখন কথা হচ্ছে আমি এটা তোমার হচ্ছে বাদ দিয়ে দিলাম। এখন যেটা ওই টি বি এর ক্ষেত্রফল, টি বি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই তো? চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে দেখো ক্ষেত্রফলটা কত হবে? এখানে হাফ, তারপরে তোমার হচ্ছে এই যে 0, এই দেখো এই বিন্দু থেকে, তাই তো? এই দেখো এইভাবে যাবো, এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরলে দেখি তো কি পাই। এই দেখো কি পাইলাম, তোমার হচ্ছে প্রথমে 0,0, উপরে x এর মান, নিচে y এর মান, তারপরে কি 10, 0, 15, 5, নিচে লিখবো কিন্তু, তারপরে কি 0, 5, এরপরে কি আবার ওই বিন্দুতে ফিরে আসতে হবে, যে বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুতে আবার ফিরে আসতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ তুমি এখান থেকে প্রথমে এখানে যাবে, তারপরে এখানে, তারপরে এখানে যদি থেমে যাও তাহলে তো চতুর্ভুজ হলো না, যতক্ষণ না তুমি আবার ফিরে আসতেছো, তোমাকে কিন্তু অবশ্যই ফিরে আসতে হবে। আচ্ছা, তাহলে যে বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দু আবার রিপিট করে দিচ্ছি, এখন নির্ণায়কের মান বের করে দিলে হয়ে যাবে। কীভাবে করবো? এই দেখো প্রথমে এইভাবে আড়াআড়ি গুণ, তোমার ব্যর্থতা দিয়ে, এটা কত আসে 0, তারপরে এটা কত বলতো 50, এটা কত আসবে 5 15 75, আর হচ্ছে এটা আবার 0, মাইনাস দিয়ে এবার তোমার সফলতার গল্প, 0-এর সাথে গুণ হলে 0, 0-এর সাথে গুণ হলে 0, 0-এর সাথে গুণ হলে 0, আবার 0-এর সাথে গুণ হয়ে 0। এই যে শেষ কাজ কিন্তু শেষ, বাংলাদেশ। এই যে ঠিক আছে, এটা এমন হইতেছে। ওকে, আচ্ছা তাহলে হাফ, এরপরে দেখো 50, আরও যদি তুমি হচ্ছে 75 যদি যোগ করে দাও তাহলে সেক্ষেত্রে 125 আসবে। 125কে এখানে তো অবশ্যই বর্গ একক দিতে হবে, একক দেওয়া কিন্তু ভুলে গেলে চলবে না, একক কিন্তু অবশ্যই দিতে হবে। ওকে, একক যদি একটু ভুল হয়ে যায় বা তোমার হচ্ছে দিতে যদি মিস চলে যায় তাহলে সেক্ষেত্রে বিপদ, 1-2 মার্ক কিন্তু টিচার চাইলে কেটে দিতে পারে। আচ্ছা, কাজ শেষ। হাফ দিয়ে তোমার হচ্ছে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে কাটাকাটি তো করা হয় না, তো সেতে 100 কত 62 হয়, 62.5 হয়। 125 ভাগ 2 করলে কত হয় বলতো? 62.5। দেখো এটাই আসবে, এটাই হচ্ছে কি বলতো তোমার কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।